সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নেত্রী হাসিনার প্ল্যান রেডি, অন্য নামে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 30% না দিলে নির্বাচিত প্রতিনিধিদের কারাগারে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু, এটাই কি বিএনপির নতুন রাজনীতি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অর্থ অপচয় আর অব্যবস্থাপনার কাহিনী, আদৌ পারমাণবিক বিদ্যুৎ পাবে বাংলাদেশ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংবিধান সংস্কার পরিষদ, জমছে সংকটের মেঘ, ঈদের পরে আন্দোলনের প্রস্তুতি বিরোধী দলের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েলের সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের হামলার পর আমিরাতের গ্যাস অবকাঠামো বন্ধ ঘোষণা। বিস্তারিত থাকতে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? সরকারিভাবে তার দল আওয়ামী লীগের তরফে এই নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপারে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাকে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক বলেন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছেন। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতর খুলতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলের কর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে যেখানেই থাকুন না কেন দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজ করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর, কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। অনেকে প্রশ্ন তুলছেন হাসিনা এতটা আত্মপ্রত্যয়ী কিভাবে হচ্ছেন
যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দল আওয়ামী বিরোধী। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? এই প্রসঙ্গে অনেকে ১৯৮১ সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন, দলকে সংগঠিত করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে। হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন। সে কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গেও। ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন। প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশে স্থানীয় পর্যায়ে ৩০% কমিশন দাবি করার অভিযোগ উঠেছে, যা না মানলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা, চাঁদাবাজি এবং কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিজিএফ চালের বরাদ্দ নিয়ে এমপির জন্য নির্ধারিত 30% না দেওয়ায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ফাঁস হওয়া একটি কল রেকর্ডে এই চাঁদাবাজির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে, যা জেলা জুড়ে তোড়পাড় সৃষ্টি করেছে। লালমনিরহাটের কালীগঞ্জে চাঁদা না দেওয়ার শাস্তি। কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রকুনউদ্দিন বাবুলের নামে ভিজিএফ চালের ৩০% দাবি করা হয়। চেয়ারম্যান এই দাবি প্রত্যাখ্যান করায় গ্রেফতারের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজকে বলতে শোনা যায়, এমপি সাহেবের 30% আপনি বুঝিয়ে দিয়েছেন, আমরা কিন্তু বিনা ভোটে হইনি, আমাদের বরাদ্দ নিয়ে আপনি কিভাবে মিটিং করেন, ৩,০০০ টোকেন বুঝিয়ে দেবেন। একইভাবে বিএনপি নেতা বিধানচন্দ্র রায়ও ৩০% দাবি করতে শোনা গেছে। এই রেকর্ড ফাঁসের পরপরই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক দাবি করেছেন চেয়ারম্যান পলাতক ছিলেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। তবে ইউপি সচিব মিনহাজ আলী ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক রাজীব আহসান নিশ্চিত করেছেন যে চেয়ারম্যান কখনও পলাতক ছিলেন না এবং নিয়মিত অফিস করেছেন। এ ঘটনা পুরনো তারেক রহমানের মিস্টার 10% ও খাম্বা কেলেঙ্কারি স্মৃতি ফিরিয়ে এনেছে। দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর চাঁদা দাবি, হামলা এবং কার্যালয় দখলের ঘটনা ঘটাচ্ছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বুলবুলকে কার্যালয় থেকে জোরপূর্বক বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। হামলাকারীরা সিসিটিভি ডিভাইস লুট করে নিয়ে যায়। চেয়ারম্যান কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে কাবিখা প্রকল্পের অর্থ চাঁদা না দেওয়ায় ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা বেধড়ক মারধর করে। ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহেল শিকদারের নেতৃত্বে হামলা হয়। এছাড়া সরকার ৪২টি জেলা পরিষদে আমলাদের সরিয়ে রাজনৈতিক নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি উন্নয়ন প্রকল্প ও বাজেট তসরুপের জন্য সুকৌশলী পদক্ষেপ। ভুক্তভোগী জনপ্রতিনিধিরা বলছেন থানায় অভিযোগ দিলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সরকারি সম্পদ লুট, চাঁদাবাজি ও হামলা নিত্যনৈমিত্তিক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন সংস্কারের নামে এমন চর্চা চলতে থাকলে গণতান্ত্রিক পরিবেশ ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এসব ঘটনা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তৃণমূল পর্যায়ে অরাজকতার চিত্র তুলে ধরছে। সেই প্রশ্নটা আবারও চরকির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হল, আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো, তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিজড করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের নিষিদ্ধতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তৃতার একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটি মাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন? বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি তাদের লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এই কথার ভিতরে রয়েছে অনেক কথা। প্রথমত, তারেক রহমান সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষিদ্ধতা প্রত্যাহার করেনি। তারা নিষিদ্ধতা প্রত্যাহার করবে কিনা সে বিষয়েও কোনো ইঙ্গিত সরকারের তরফে পাওয়া যায়নি। রাজনৈতিক প্রতিহিংসা আর পরিকল্পিত মব সন্ত্রাসের আরেকটি নির্মম উদাহরণ দেখা গেল বগুড়ায়। পঙ্গু অবস্থায় থাকা আওয়ামী লীগ নেতা শাহনুর আলম শান্ত 60 কারাবন্দী অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বিএনপির নেতাকর্মীদের তৈরি করা মবের হামলা ও পরবর্তী নিপীড়নের ধারাবাহিকতাই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 4 জানুয়ারি বগুড়া শহরের নারুলি কৃষি ফার্ম এলাকায় স্ত্রীর সঙ্গে দেখা করতে এলে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হামলা চালায়। এক পা হারানো, কৃত্রিম পায়ে চলাফেরা করা এই অসহায় মানুষটিকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে একটি নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তাকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সঠিক চিকিৎসার অভাবে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে তিনি মারা যান। চিকিৎসাধীন অবস্থায়ও তিনি হাতকড়া পরিহিত ছিলেন। বগুড়া কারাগারে এর আগেও একের পর এক আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেছেন। মাত্র কিছুদিনের ব্যবধানে 5 জন নেতার মৃত্যুর ঘটনা ইতোমধ্যে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে পরিকল্পিতভাবে মব তৈরি, মিথ্যা মামলা ও কারাগারে নিপীড়নের একটি ধারাবাহিক চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে। এক পা হারানো একজন মানুষ, যিনি কৃত্রিম পায়ে ভর করে জীবন চালিয়ে যাচ্ছিলেন, তাকেও রেহাই দেওয়া হয়নি। রাজনীতির নামে প্রতিহিংসার এই অন্ধকার রাজনীতি আর কত প্রাণ নেবে? জুলাই আগস্টের দাঙ্গা পরবর্তী সময়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এখন দুর্নীতি, অসাংবিধানিক নিয়োগ এবং রাজনৈতিক পক্ষপাতের গুরুতর অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। প্রসিকিউশন প্যানেলের ভেতরে ঘুষ লেনদেন, আসামিকে রাজসাক্ষী করা এবং বিচার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রকাশে আসায় ট্রাইব্যুনালটির নৈতিক ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছে। সম্প্রতি ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে খাস পালিয়ে দেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ সামনে আসে। গণমাধ্যমে ফাঁস হওয়া একটি হোয়াটসঅ্যাপ অডিও রেকর্ডিংয়ে তাকে অগ্রিম 10 লাখ টাকা নগদ চাইতে শোনা গেছে বলে দাবি করা হয়। অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। এই ঘটনা ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এর মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে পদ থেকে অপসারণ করা হয়েছে। সাবেক আইজিপি সহ একাধিক মামলার আসামিকে রাজসাক্ষী করার বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ প্রকাশে আসার পর ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।
সুলতান মাহমুদের দাবি অনুযায়ী জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার জন্য হাজার কোটি টাকার আর্থিক লেনদেনের পরিকল্পনা করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে বসে চিফ প্রসিকিউটর তাজেন ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে একটি সিন্ডিকেট এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। তার আরও অভিযোগ, সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদের সময় ধানমন্ডির তদন্ত কার্যালয়ে আইনজীবী শিশির মনির নিয়মিত উপস্থিত থাকতেন। তিনি দাবি করেন, দাগী খুনি পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার না করে নিরাপদে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে এবং চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বিতর্ক তৈরি হলেও বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। ক্ষমতাসীনদের এই অবস্থান নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে সংসদে প্রতিনিধিত্বকারী অন্য রাজনৈতিক দলগুলো মনে করছে। বিরোধী জোটের নেতারা বলছেন, ঈদের পরে এ বিষয়ে সোচ্চার হবেন তারা, প্রয়োজনে নামবেন রাজপথে। সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোট শরিকেরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। সংসদ নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদ অধিবেশনের মতো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে বলা থাকলেও রাষ্ট্রপতি শুধু সংসদ অধিবেশন আহ্বান করেছেন। এ নিয়ে সংসদে বিতর্কে জড়িয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করা হলে কি হবে সে বিষয়ে জুলাই সনদে কোনো নির্দেশনা নেই। ফলে বিষয়টি নিশ্চয়তা তৈরি হয়েছে। সংস্কার পরিষদ নিয়ে বিএনপির অবস্থান রাজনৈতিক সংকট তৈরি করবে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। তারা মনে করেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সংসদের কোনো মূল্য নেই, তাই এই পরিষদের দাবিতে ঈদের পর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার গত আজকের পত্রিকাকে বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির অবস্থান রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। দলগুলো বাধ্য হবে রাস্তায় আন্দোলন করতে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে তারা বিরত থেকেছে। আমরা মনে করি এটি সংস্কারের সঙ্গে প্রতারণা। এনসিপির একজন নেতা জানান, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। এদিকে সংস্কার পরিষদ নিয়ে সরকারকে চাপে রাখতে জামায়াত কোন পদ্ধতিতে এগোবে, দলের মধ্যে সেই আলোচনা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এ বিষয়ে জামায়াতের এক কেন্দ্রীয় নেতা আজকের পত্রিকাকে বলেন, সংস্কার পরিষদ গঠনে সরকারকে কিভাবে চাপে রাখা হবে তা রোজার ঈদের পরে ঠিক করা হবে। এখন দলের মধ্যে নানা ধরনের আলোচনা রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবে। এই আন্দোলনের রূপরেখা তৈরি করতে ২৮ মার্চ ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব করা হয়েছে। দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার মিসাইলের বোমা আছড়ে পড়ে মধ্যাঞ্চলের মোসাভ আদানিভে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, তারা ৩০ বছর বয়সী এক বিদেশি শ্রমিককে সেবা দিয়েছে, যিনি মিসাইলের আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পাশাপাশি একাধিক অ্যাপার্টমেন্টেও আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার মিসাইলের বোমা। এতে সেখানে ক্ষতির ঘটনা ঘটেছে। এর আগে ইরানের ছোড়া একটি মিসাইল আঘাত হানে ফিলিস্তিনের হেব্রনে। সেখানে অন্তত ৪ ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাব তেল ক্ষেত্র এবং হাফসান গ্যাস কমপ্লেক্সে হামলার চেষ্টা চালিয়েছে ইরান। সেখানে দেশটি মিসাইল ছুড়েছিল। এসব মিসাইল সরাসরি আঘাত হানতে না পারলেও এগুলোর ধ্বংসাবশেষ গিয়ে পড়ে গ্যাস কমপ্লেক্স ও তেল ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে গ্যাস কমপ্লেক্সের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আমিরাত। দেশটির আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। মিডিয়া অফিস বলেছে, বাব তেল ক্ষেত্র এবং হাফসান গ্যাস কমপ্লেক্সে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন। এটি বিশ্বের অন্যতম বড় স্থল গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র। তবে এসব হামলায় কেউ হতাহত হননি। ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 6:45টার দিকে তারা এক বিবৃতিতে বলেছে,
রাস লাফফান শিল্পাঞ্চলে লাগা আগুন নেভাতে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। তবে ইরানের এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে কাতার বলেছিল লাস রাফফানের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে দেশটি জানিয়েছে ওই শিল্পচলে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ চলছে।